ঘর থেকে রাজনীতির ময়দান, জুলাই অভ্যুত্থানেও সম্মুখ সারির যোদ্ধা, বিশ্ব নারী দিবসে এগিয়ে চলার জয়গান, সমতার সমাজ গড়তে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান। সীমান্তে ভারতীয় মোবাইল সিমের অবাধ ব্যবহার, চোরাচালান সহ বাড়ছে নানা অপরাধ, দেশীয় নেটওয়ার্ক না থাকায় কারণ দাবি ব্যবহারকারীদের। এবং তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষা চূড়ান্তে, উত্তরের 5 জেলায় শুরু হচ্ছে গণশুনানি। পরিকল্পনা জানাবে পাওয়ার চায় না, মত দেবেন বাসিন্দারাও, আশার আলো দেখছেন অধিকার কর্মীরা। সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। শহর থেকে শুরু করে গ্রাম, ভূপৃষ্ঠ থেকে মহাকাশ, সর্বত্রই স্বমহিমায় অবদান রেখে চলেছেন নারী। শুধু নারী হিসেবে নয়, মানুষ হিসেবেও নারীর জয় জয়কার এখন দিকে দিকে। তারপরও নারীকে অবদমন করে রাখার যে চর্চা জারি ছিল যুগে যুগে, সেই দৃষ্টিভঙ্গি বদলেছে এমনটা বলার সুযোগ নেই। ফলে সর্বত্র নারীর ক্ষমতায়নে এখনও সমাজের দৃষ্টিভঙ্গি ইতিবাচক নয়। আশরাফুল ইসলামের ক্যামেরায় উম্মে হানির রিপোর্ট। একসময় ঘরের কোণে থাকতে বাধ্য হওয়া নারী সব ধরনের কাজের পাশাপাশি মাঠের কাজও করেছেন বহু বছর হলো। ফসলের ক্ষেত থেকে শুরু করে কর্পোরেট অফিস, ঘর থেকে শুরু করে রাজনীতির ময়দান, সব জায়গায় নারীর দৃপ্ত পদক্ষেপ। মা যেভাবে তার সন্তানকে এগিয়ে নেন জীবনের পথে, তেমনি নারী নিজেকে তো বটেই, টেনে তোলেন গোটা পরিবার ও সমাজকেই। জুলাই গণঅভ্যুত্থানের কথাই ধরা যাক। সেই উত্তাল মুহূর্তে রাজপথ কাঁপানো গণমানুষের মিছিলে সামনের সারিতে ছিলেন নারীরাও। অন্যায়ের বিরুদ্ধে শেকল ভাঙার লড়াইয়ে অবদান ছিল নারীদেরও। ওই দিন আমার ঠিক সেম, যখন আমি এই জিনিসটার সম্মুখীন হলাম, আমার মনের মধ্যে একদম কাজ করছিল যে করেই হোক এই গ্রেফতার আমাকে আটকাতে হবে, কারণ এই গ্রেফতার সম্পূর্ণ অবৈধ ছিল। আমি ভাবছি আমি করে ফেলছি, এখন কি হবে তখন আমার ওই মুহূর্তে ছিল না যে পরবর্তী কি হতে পারে, আমার সাথে কি হতে পারে। যদিও স্বৈরাচার বিরোধী আন্দোলনে সফল হবার পর বর্তমানে কজন নারীকে দেখেছি আমরা, তারা কি হারিয়ে গেছেন? আন্দোলন আর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা কিন্তু সম্পূর্ণ ভিন্ন বিষয়। গণঅভ্যুত্থানের পরবর্তী অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে, যেখানে হলো যে আইন শৃঙ্খলা ব্যবস্থা একদম বিঘ্ন ঘটে গেছে। অনেকগুলো পুরুষ নেতৃত্বের মুখোমুখি তাদেরকে চ্যালেঞ্জ করা, এই জিনিসটা আসলে অনেক নারী এখনো ভাবতে পারে না। অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা যেটা আশা করেছিলাম যে দেশের পুনর্গঠন বলেন, ওই রাজনৈতিক যে পরিমণ্ডল বলেন, এখানে বিপুল পরিমাণে নারীর অংশগ্রহণ ঘটবে, কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করতে হয় যে সেটা আসলে আমাদের অধরা থেকে গেছে। রাজনৈতিক পরিমণ্ডলটাকে ফ্রেন্ডলি করতে হবে, সকলের জন্য অংশগ্রহণমূলক করতে হবে, সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন। তাতে করে হচ্ছে যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে মেয়েরা রাস্তায় নেমেছিল, তাদের সেই আশা আকাঙ্ক্ষা তারা তুলে ধরতে পারবে। যোগ্যতা আর দক্ষতায় কোনো দিকেই পিছিয়ে নেই নারী, কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে নারীকে পেছনে রাখার যে সুপ্ত বাসনা, সেটি ভাঙবে কবে? তারপরও ইতিহাস বলে লড়াই কখনো বৃথা যায় না। নারীরা বলছেন, নতুন প্রজন্মের বাংলার নারীরা বাধা জয় করেই এগিয়ে যাচ্ছেন, যার মধ্যে দিয়ে রচিত হবে বাংলার নারীর নতুন ইতিহাস। কারণ তারা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনেরই উত্তরসূরি। সময়ের সাথে আন্দোলনের রূপ বদলায়, কিন্তু সংগ্রাম থেমে থাকে না। নতুন বাস্তবতায় লড়াই এখনো চলছে। তবে ইতিহাস বলে নারী কখনো পিছু হটে না। নতুন পথ চলায় নারীরা সামনে থাকবে, নতুন নেতৃত্বে, নতুন সম্ভাবনায়। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। কর্মক্ষেত্রে যেমন বাড়ছে নারীদের অংশগ্রহণ, তেমনি অর্থনৈতিক উন্নয়নেও রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক তথ্য বলছে, বেকার নারীর সংখ্যাও বাড়ছে। এর মধ্যে উচ্চ শিক্ষিতরাই বেশি বেকার। কর্মক্ষেত্রে নারীর জন্য অনেক চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, তাদের অংশগ্রহণ কমে গেলে অর্থনীতিতেও বিরূপ প্রভাব পড়বে। আশরাফুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন অন্তরা সেন। এভাবেই ইট ভেঙেই তারা গড়ছেন অর্থনীতির ভিত, পূরণ করছেন খেয়ে পড়ে বেঁচে থাকার তাগিদ। সকালের সূর্য দুপুরে ক্লান্ত হয়, হেলে পড়ে দিগন্তে। শুধু ক্লান্তি আসে না, রোদ বৃষ্টি ঝড়ে হার না মানা মইফুল পারভিনের মতো কর্মঠ নারীদের।
পুরুষের সঙ্গে সমান তালে ভার বয়ে এগিয়ে চলা এসব নারীর কর্মস্পৃহাতেই যেন লেখা হয়েছে বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সুইবারের কাজ করছি, এই যে বাসা বাড়ি কাজ করছি, এই যে ইট ভাঙতেছি, ট্রাকের মাটি কাটছি। আমার কাম ছাড়া বাদ নাই, আমি কাম করলে দেখবই আর নাহলে দেখবই না। আমার অসুখ হইলেও কাম করানো লাগে। সবশেষ জনশুমারি অনুযায়ী দেশে পুরুষের চেয়ে নারীর অনুপাত বেশি, তবে শ্রমশক্তিতে পুরুষের চেয়ে পিছিয়ে নারীরা। আর 25.5 লাখ বেকারের মধ্যে প্রায় 9 লাখই নারী। উচ্চশিক্ষিত নারীদের মধ্যেই বেকারত্ব বেশি। বাংলাদেশে অনেক জব সেক্টরে মেয়েদের সেফটি ততটা ফোকাসড না, ফ্যামিলি থেকে অনেকের বাধা দিচ্ছে। আমার একটা ছোট সন্তান রয়েছে, তো ওর দেখাশোনা লালন পালন করার জন্য আমাকেই, ও টোটালি আমার উপর ডিপেন্ডেন্ট। সেলাই মেশিনের খটমট শব্দ হাজারো নারীর আপোষহীন সংগ্রামের কথা জানান দিলেও এখনো শোষণের চক্রব্যূহে বন্দী তারা। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ কমে গেলে দেশের অর্থনৈতিক পরিধি বৃদ্ধিতে বাধা আসবে বলে মত বিশ্লেষকদের। সবার অবদানের প্রেক্ষিতেই কিন্তু অর্থনীতির পরিধিটা বাড়ে। যত কম লোকজন কাজ না করবে, কর্মসংস্থানের বাইরে থাকবে, তত কিন্তু তাদের আয় থাকবে না। অর্থনৈতিক উন্নয়ন, জিডিপির আকার বাড়ার ক্ষেত্রে কিন্তু এটা কোনো সাহায্য করবে না। নারীদের মধ্যে বেকারত্ব বাড়ার পেছনে কর্মক্ষেত্রের সুযোগ সুবিধার ঘাটতিকে দায়ী করে নারী বান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন বিশেষজ্ঞরা। অর্থনৈতিকভাবে তাদের কিন্তু আমরা ক্ষমতায়ন করতে পারি, অর্থাৎ তাদেরকে যদি কর্মক্ষেত্রে কাজ করার জন্য আমরা পরিবেশটা সৃষ্টি করতে পারি, তাহলে কিন্তু নারীরা অসাধ্য সাধন করতে পারবেন। শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়িত হলে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের চিত্র বদলে যাবে বলে আশা তাদের। এবারে নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হলো অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। তবে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে না পারলে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন মুখ থুবড়ে পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশি নাগরিক, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকার বাসিন্দা, অথচ ব্যবহার করেন ভারতীয় মোবাইল কোম্পানির সিম কার্ড। দেশীয় মোবাইল কোম্পানির নেটওয়ার্ক না থাকায় সীমান্তবর্তী গ্রামগুলোতে অবাধে ব্যবহার হচ্ছে এসব সিম। এতে রাজস্ব হারাচ্ছে সরকার, বাড়ছে চোরা চালান সহ নানা অপরাধ। সচেতন মহল বলছে, দুই দেশের অপরাধী চক্র এই সিমের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিজিবি ও জেলা প্রশাসনের। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। সীমান্তবর্তী অঞ্চলের বাজারগুলোতে স্মার্টফোন নিয়ে প্রতিদিন তরুণদের আড্ডা বেশ জমজমাট। তবে তাদের মোবাইলে নেই দেশীয় ফোন কোম্পানির কোনো সিম কার্ড। গুগল, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সহ ইন্টারনেট ভিত্তিক ফ্রি ফায়ার, পাবজির মতো গেম খেলছেন তরুণরা। এক্ষেত্রে তারা ব্যবহার করছেন ভারতীয় এয়ারটেল, জিও, ভোডাফোন, রিলায়েন্স, এয়ারসেল, টেলিনর সহ দেশটির বিভিন্ন কোম্পানির ইন্টারনেট। ভারতীয় সিমের অবাধ ব্যবহারে ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগরের সীমান্তবর্তী গ্রামগুলোতে দুদেশের চোরাকারবারি ও পাচারকারীরা মোবাইলে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চালাচ্ছেন মাদক পাচার সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। এতে সীমান্ত অঞ্চলে বাড়ছে অপরাধ প্রবণতা। তবে ব্যবহারকারীরা জানান, বাংলাদেশের মোবাইল কোম্পানিগুলো নেটওয়ার্ক না থাকায় তারা বাধ্য হয়ে এসব সিম কার্ড ব্যবহার করছেন। এলাকায় তো মনে করেন বাংলা লিঙ্ক, গ্রামীণ কোনো সিমে নেট পাইতেছে না, অন্য কারোর সাথে যোগাযোগ করতে পারে না, যার কারণে আমরা বিদেশি সিম চালাইতে হয়, ইন্ডিয়ান সিম। বাংলাদেশের সিম পাইতাম, নেট ক্লিয়ার পাইতাম, তাহলে ভারতের সিম আমরা ব্যবহার করতে হয় না। তবে সচেতন নাগরিকরা বিষয়টিকে রাষ্ট্রের জন্য অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে এ ব্যাপারে দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি দেশীয় মোবাইল কোম্পানিগুলোকে সীমান্ত অঞ্চলে তাদের নেটওয়ার্ক শক্তিশালী করার পরামর্শ দেন। যদি কোনো অপরাধ সংঘটিত হয়, তখন আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ওইসব অপরাধীকে ট্রেস করতে পারে না, যেহেতু বাংলাদেশের কোনো নেটওয়ার্ক ওইখানে সক্রিয় নয়। এখানে অপরাধ প্রবণতা বাড়ছে, সেই জন্য আমি দাবি জানাবো মোবাইল কোম্পানির টাওয়ার ওইখানে স্থাপন করা হয়। বিজিবি ও জেলা প্রশাসন বলছে, বিষয়টি নিয়ে দেশীয় মোবাইল অপারেটর কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সীমান্তে অপরাধ দমনে তৎপরতা বাড়ানো হবে। বিভিন্ন নেটওয়ার্ক যারা আছে তাদেরকে আমরা বলেছি যে এদিককার নেটওয়ার্কটা ইমপ্রুভ করার জন্য, যেন আমাদের পার্শ্ববর্তী এই ধরনের ইনসিডেন্ট না হয় ভবিষ্যতে, আমাদের অন্য দেশের সিম ব্যবহার করা থেকে তারা বিরত থাকার সুযোগ থাকে। আমরা বিটিএসের সাথে কথা বলে, কনসার্ন যে মিনিস্ট্রি আছে তাদের সাথে কথা বলে একটা কি পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে আলোচনা করবো আর কি। স্থানীয়দের তথ্যমতে সীমান্তবর্তী কসবা, আখাউড়া ও বিজয়নগরে 73 কিলোমিটার অংশে অর্ধলক্ষাধিক ভারতীয় মোবাইল সিম ব্যবহার হচ্ছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। মহাপরিকল্পনার সমীক্ষা চূড়ান্ত করতে উত্তরের 5 জেলায় হতে যাচ্ছে গণশুনানি।
এতে নানা শ্রেণী পেশার মানুষ ছাড়াও অংশ নেবেন তিস্তা পাড়ের বাসিন্দারা। গণশুনানিতে পাওয়ার চায় না তিস্তা নিয়ে তাদের পরিকল্পনা তুলে ধরবে, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে বাসিন্দাদেরও। অধিকার কর্মীদের প্রত্যাশা, অন্তর্বর্তী সরকারের হাত ধরেই ঝুলে থাকা তিস্তা মহাপরিকল্পনা আলোর মুখ দেখবে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 9 ফেব্রুয়ারি তিস্তা নদী রক্ষায় করণীয় গণশুনানিতে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্পষ্ট জানিয়েছিলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে একমাত্র তিস্তা অববাহিকার বাসিন্দাদের চাওয়া পাওয়ার উপর, এবং সেটি অবশ্যই 2025 সালের মধ্যে চূড়ান্ত করতে হবে। কি থাকবে কি থাকবে না এইটা শুনবার জন্য পানি উন্নয়ন বোর্ড চায়নার ওই পাওয়ার চায়না কোম্পানিকে নিয়ে আপনাদের কাছে আসবে, শুনে দ্বিতীয় কথাটা হচ্ছে আমার পরিকল্পনাটা 2025-এর ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করতে হবে। ঠিক এক মাস পর তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষা চূড়ান্ত করতে প্রথমবারের মতো তিস্তা অববাহিকার 5 জেলায় হতে যাচ্ছে গণশুনানি। 9 মার্চ গাইবান্ধা থেকে শুরু হবে এই শুনানি, যেখানে পাওয়ার চায়না তিস্তা নিয়ে করা সমীক্ষা তুলে ধরবে, যাতে সরাসরি মত দ্বিমত প্রকাশ করবেন তিস্তা পাড়ের বাসিন্দারা ছাড়াও তিস্তা নিয়ে কাজ করছে এমন ব্যক্তি প্রতিষ্ঠান। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদী পাড়ের বসবাসকারীদের ভাবনা গুরুত্ব পাবে মহাপরিকল্পনায়, কি থাকবে কি থাকবে না। জনগণ যে মতামত দেবে এই মতামতগুলো আমরা পাওয়ার চায়নাকে তো সেদিনও নেবে, আমরা এরপরে রিটেন আকারে দিব, দেওয়ার পর যাতে এইগুলো ওদের স্টাডির ভিতরে ইনক্লুড হয়। অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অধিকার কর্মীরা। প্রত্যাশা, ভূরাজনৈতিক দ্বৈরথ কাটিয়ে অন্তর্বর্তী সরকারের হাত ধরেই আলোর মুখ দেখুক তিস্তা মহাপরিকল্পনা। পাওয়ার চায়না পানি উন্নয়ন নতুন সফর করতেছে, এই সফরের মধ্য দিয়ে একটি গতি পাবে এবং একটি নতুন আশা সঞ্চারিত হবে। আমাদের দাবি, এই অন্তর্বর্তী সরকারের আমলেই প্রথম ফেজের এই প্রকল্পের শুভ উদ্বোধন আমরা দেখতে চাই। ভারতের একতরফা পানি আগ্রাসনে চরম হুমকিতে পড়েছে তিস্তা অববাহিকার 2 কোটি মানুষের জীবন জীবিকা। এমন পরিস্থিতি থেকে বাঁচতে দীর্ঘ সময় ধরে তিস্তা পাড়ের বাসিন্দারা আন্দোলন গড়ে তোলেন মহাপরিকল্পনা বাস্তবায়নের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। শুষ্ক মৌসুমের সংকট কাটাতে এবং ভবিষ্যতে চাহিদা মেটাতে দৈনিক 60 কোটি লিটার পানি পরিশোধন ক্ষমতার নতুন প্রকল্প নিতে চায় চট্টগ্রাম ওয়াসা। 3 ধাপে বাস্তবায়ন হবে জানিয়ে সংস্থাটির নীতি নির্ধারকরা বলছেন, সম্প্রসারিত নগরায়নে সুপেয় পানির চাহিদা মেটানোর পাশাপাশি যোগান বাড়বে শিল্পাঞ্চলেও। এক্ষেত্রে বিদ্যমান 1000 কোটি টাকার প্রকল্পগুলোতে সিস্টেম লসের নামে পানির অপচয় নিয়ে প্রশ্ন ক্যাবের। একই সঙ্গে নদী থেকে প্রতিদিন বিপুল পরিমাণ পানি নিলে জীববৈচিত্র্যের ক্ষতি হবে কিনা তা আগে নিশ্চিত হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। প্রায় 70 লাখ বাসিন্দার বন্দরনগরী চট্টগ্রামে পানি সরবরাহকারী একমাত্র প্রতিষ্ঠান চট্টগ্রাম ওয়াসার উৎপাদন সক্ষমতা দৈনিক 50 কোটি লিটার, কিন্তু বিপরীতে চাহিদা রয়েছে 58 কোটি লিটার, যা শুষ্ক মৌসুমে আরও বেড়ে যায়। একই সঙ্গে দেখা দেয় লবণাক্ততা, ফলে প্রকল্পগুলোর পানি উৎপাদন ক্ষমতা আরও কমে যায়। এতে তীব্র সংকটে পড়ে নগরীর লাখ লাখ মানুষ। এ অবস্থায় কর্ণফুলী নদীকে ঘিরে দৈনিক 63 কোটি লিটার পানি উৎপাদনের একটি বড় প্রকল্প নিতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। 3 ধাপে প্রকল্পটি বাস্তবায়নের পর ওয়াসার পানি উৎপাদন দাঁড়াবে দৈনিক 132 কোটি লিটার। কর্ণফুলীর দক্ষিণ তীরে যে অংশে সারা বছর প্রবাহ ভালো থাকে তেমন স্থান থেকে প্রকল্পের পানি সরবরাহ করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে নগরীতে দীর্ঘমেয়াদী পানির বর্ধিত চাহিদা মেটানো সম্ভব হবে বলে বলছেন ওয়াসা কর্তৃপক্ষ। ক্রমবর্ধমান জনগোষ্ঠীর এই যে চাহিদা, সুপেয় পানির চাহিদা, ইন্ডাস্ট্রিয়াল যে ওয়াটার, সেটার চাহিদা পূরণের জন্য চট্টগ্রাম ওয়াসাকে তার ক্যাপাসিটি বাড়াতেই হবে এবং প্রতি বছরে 20 মিলিয়ন লিটার দৈনিক। এই হিসাবে আমরা 3 ফেজে হয়তো এটা চেষ্টা করব যে ক্রমবর্ধমান চাহিদা ক্রমান্বয়ে বাড়বে, সেই চাহিদাটা যেন চট্টগ্রাম ওয়াসা পূরণ করতে পারে। কর্ণফুলী এবং হালদা এই 2 নদী থেকে মূলত চট্টগ্রাম ওয়াসার পানি শোধনাগারগুলো যোগান এসে থাকে। তবে সম্প্রতি এই 2 নদী তলদেশ ভরাট হয়ে যাওয়ায় সুপেয় পানির সংকটে সংস্থাটি। এক্ষেত্রে ওয়াসার নতুন প্রকল্প কর্ণফুলী থেকে দৈনিক 60 কোটি লিটার পানি উত্তোলন করলে তা কর্ণফুলী নদীর জীববৈচিত্র্য এবং বাস্তুতন্ত্রে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা তা যাচাই বাছাই করে এই প্রকল্পে এগুনে উচিত বলে অভিমত বিশেষজ্ঞদের। প্রায় 60 কোটি লিটার যদি পানি তোলা হয় তাহলে এই পানি কোত্থেকে আসবে? এই পানি অবশ্য সাগর থেকে আসবে। সাগর থেকে আসলে এদিকে আগাগোড়া স্যালাইন ওয়াটার হয়ে যাবে। স্যালাইন ওয়াটার ভর্তি হয়ে গেলে আমাদের স্বাদু পানি যেটা ফ্রেশ ওয়াটার সেটা আমরা পাবো না। একই সাথে জীববৈচিত্র্য যেগুলো আছে কর্ণফুলী এবং হালদা নদীতে সেগুলো কিন্তু ডেস্ট্রয় হয়ে যাবে।
তবে বিদ্যমান হাজার হাজার কোটি টাকার প্রকল্পগুলোতেই যেখানে প্রতিদিন গড়ে সিস্টেম লসের নামে 9 কোটি লিটার পানি অপচয় হচ্ছে, সেখানে নতুন প্রকল্প গ্রহণ নিয়ে প্রশ্ন ক্যাবের। যে সিস্টেম লসগুলি আছে এটা কেন হচ্ছে, এটা বন্ধ করে যদি সমাধান করা যায় তাহলে তো নতুন প্রকল্পের প্রয়োজন পড়ে না। তো শুধুমাত্র প্রকল্প নিলে আমাদের যারা ওয়াসার কর্মকর্তারা আছেন, বোর্ডে যারা আছেন, তাদের সুবিধা হতে পারে, কিন্তু এটার দায়ভার আবার কিন্তু ভোক্তার গাড়ে পড়বে। বর্তমানে চট্টগ্রাম ওয়াসার গ্রাহক সংখ্যা প্রায় ৭৮,০০০। এর মধ্যে ১২% অনাবাসিক আর ৭৮% আবাসিক গ্রাহক রয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে আশায় বুক বেঁধেছেন বাংলাদেশে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গা। তাদের প্রত্যাশা, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তার সফরে এবার প্রত্যাবাসন ইস্যুতে আন্তর্জাতিক মহলকে চাপ সৃষ্টি করবেন। একই সঙ্গে খাদ্য সহায়তা কমিয়ে আনার বিষয়টিও সুরাহা হবে বলে প্রত্যাশা রোহিঙ্গাদের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাল ২০১৭ মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতনে সেই বছরের ২৫শে আগস্টের পর থেকে ৮,৫০,০০০-এর বেশি রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পে বসবাস করছেন তারা। সাল ২০১৮ নির্যাতিত এসব রোহিঙ্গাকে দেখতে সেই বছরের ২ জুলাই কক্সবাজারের উখিয়া ক্যাম্পে আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুঃখ দুর্দশা নিজের চোখে দেখেন তিনি। সাল ২০২৫ বাংলাদেশে আশ্রয় নেয়া একজন রোহিঙ্গাকেও এখনও ফেরত পাঠানো যায়নি মিয়ানমারে। এরই মধ্যে আশ্রিত রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তায় খরচের পরিমাণ অর্ধেকের বেশি কমাতে যাচ্ছে জাতিসংঘ। এমন পরিস্থিতিতে তৈরি হচ্ছে নানামুখী সংকট। চলতি মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সময় তিনি কক্সবাজারের ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের সঙ্গে দেখা করবেন। কমিউনিটি নেতাদের সঙ্গেও আলাপ করার কথা রয়েছে তার। এমন খবরে ক্যাম্পের রোহিঙ্গাদের মাঝে চলছে জোর আলোচনা। স্বপ্ন দেখছেন স্বদেশে ফেরার। অ্যান্তোনিও গুতেরেস আইয়ের হদ্দে ইয়ানার মাঝে দেখা বেশি খুশি হই আর আয়ও দিল মাইক মন মাইক হদ্দে কথা কইবার জন্য ইয়ানার মাঝে আর বেশা বেশি খুশি যে ট্রিনিটি করে সাইয়ের আর হতাকাম বুঝাইন দে জলতি আর কেঙ্গুরি আর সেফ জোন লইরা আর কান মাদা আর কেঙ্গুরি ফসা দি পারিব দে পাওয়ারে আনি বাত আছে যে আর দেশে তারা ফিরে যাবে হইলা স্যার আর 2017 যে মানুষ উনাটি উন বেকুন তো আছে সসম্মত আছে মানুষ। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হওয়ার পর ক্যাম্পের জীবন খুবই কষ্টের। এই জীবন থেকে মুক্তি পেতে নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিজ দেশে ফিরে যাওয়ার কোনো বিকল্প নেই। তাই অ্যান্তোনিও গুতেরেসের দিকে চেয়ে আছেন লাখ লাখ রোহিঙ্গা, এমনটাই জানান কমিউনিটির নেতারা। অ্যান্তোনিও গুতেরেস যদি আর কাছে আইয়ে আর এবারে একাং কথা কইম দে বাংলাদেশ আর দেশ ন একেমত আর লম্বা জিন্দগি করতে না চাই জলদি আর কানাম মাঝে আর টুপি দি সেফ জুঙ্গুরি দে রোহিঙ্গা আর এখন যাইম বই হে কথা রিকোয়েস্ট করজুম। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন জানিয়েছে জাতিসংঘের মহাসচিবের সফরে গুরুত্ব পাবে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু। নিশ্চয়ই এই বিষয়গুলি বাংলাদেশ সরকারের পক্ষে মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স এই বিষয়গুলি তুলে আনবে এবং আশা করা যায় উনি হয়তো বিভিন্ন গ্রুপের সাথে কথা বলবেন এই বিষয়ে। নতুন ও পুরনো মিলে বাংলাদেশে অবস্থান করছেন 13 লাখের বেশি রোহিঙ্গা, আর প্রতি বছর ক্যাম্পে জন্ম নিচ্ছে 30,000 শিশু। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। প্রেমীদের প্রিয় সাজেক এখন অনেকটা বিরান ভূমি। সম্প্রতি ভয়াবহ আগুনে পড়েছে রিসর্ট। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর 30টি পরিবার। এর পেছনে মুনাফা লোভী রিসর্ট ও হোটেল মালিকদের দুষছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, প্রকৃতির অপার সৌন্দর্যের সাজেককে ধ্বংস করছে রিসর্টগুলো। এমনকি তারা মানছে না ফায়ার সার্ভিসের নির্দেশনা ও সুরক্ষা নীতিমালা। প্রশাসন বলছে সাজেকের সৌন্দর্য ফিরিয়ে আনতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। খাগড়াছড়ি থেকে জিতেন বড়ুয়ার তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মেঘ পাহাড়ের উপত্যকা পর্যটন কেন্দ্র সাজেক। দেশের ভ্রমণ পিপাসুদের কাছে পছন্দের শীর্ষে খাগড়াছড়ির এই স্থানটি। সেনাবাহিনীর সহযোগিতায় 2013 সালের দিকে সাজেকে পর্যটকদের সংখ্যা বাড়তে শুরু করে। গত প্রায় 12 বছরে এখানে ব্যক্তি উদ্যোগে রিসোর্ট, কটেজ ও হোটেল সহ প্রায় 249টি প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
তবে গত ২৪ ফেব্রুয়ারি রুইলুই পাহাড় ইকোবেলি রিসোর্টে আগুনের ঘটনায় ৯৮টি স্থাপনা পুড়ে যায়। তার মধ্যে রয়েছে লুসাই ত্রিপুরাদের ৩৬টি বসতঘর। এছাড়া রিসোর্ট ও কটেজ ৩৬টি, হোটেল ৭টি ও দোকান ১৯টি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অধিক মুনাফালোভী ব্যবসায়ীদের কারণে সাজেক তার প্রকৃত রূপ হারাচ্ছে। রিসোর্টগুলোতে মানা হচ্ছে না ফায়ার সার্ভিসের নির্দেশনা ও সুরক্ষা নীতিমালা। এসব প্রতিষ্ঠানের মালিকরাও বিষয়টি স্বীকার করেন। যদিও আগুন নিবানোর ব্যবস্থা থাকে, সবাই আসলে এটা জানে না কিভাবে কি করতে হবে, এর শেখানোর দরকার। দোকানপাট গড়ে উঠছে, অনেকটা বস্তিতে পরিণত হতে দেখেছি এই সাজেককে। এখনই সতর্ক না হলে আগামীতে আরো বড় বিপদ আশঙ্কা করে সচেতন নাগরিকরা বলছেন, পরিবেশ অক্ষত রেখেই সাজেকের উন্নয়ন করতে হবে। শুধু আপনাদের ফায়ার সার্ভিস থাকলে হবে না, মাঝখানে করে আমাদের পানির ট্যাঙ্কি হাউস করে দেওয়া দরকার। এখনো বর্তমানে আতঙ্কে আছি, কারণ এখানে পানির ব্যবস্থা নেই, আর দ্বিতীয়ত আগুন নিবানোর জন্য এখানে ফায়ার সার্ভিসের ব্যবস্থা নেই। পাহাড় ও প্রকৃতির পরিবেশ রক্ষায় কঠোর হওয়ার ঘোষণা দিয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী বলছে, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। আমরা পরামর্শ দিয়েছি এবং পরিকল্পিতভাবে এখানে স্থাপনাগুলো তৈরি করার জন্য, এবং বিল্ডিং টাইপ যদি স্থাপনা তৈরি করা হয় তাহলে সেই ক্ষেত্রে আগুনের ক্ষয়ক্ষতি হবে না। যেন সাজেক বললে লোকজন ভাবে যে এটা হলো বিদেশে আসছে, এরকম সুন্দরভাবে যেন করা যায়। এটাই আসলে জমির মালিক, আমরা শুধু বুদ্ধি দিয়ে সহায়তা করতে পারি। এই জন্য আজকে ওদের সাথে বসছি। আর সাংবাদিক আপনারা তো আছেন, আপনারা ওদেরকে গাইডেন্স দেবেন। ওরা কি চায়, ওদের ভবিষ্যৎ ওরাই নির্ধারণ করবে, বাট আমরা সহায়তা করবো যেন আর বস্তি হিসেবে গড়ে না ওঠে। পরিকল্পিত একটা সাজেক দেখতে চাই আমরা। সাজেক ঘিরে গড়ে ওঠা প্রায় ২০০ হোটেল, রিসোর্ট ও কটেজে ৫,০০০-এর মতো মানুষের কর্মসংস্থান হয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। নানা সংকটে পড়ে চাঁদপুরে একের পর এক বন্ধ হচ্ছে লবণ উৎপাদনের কারখানা। ৩২টি কারখানার মধ্যে এখন চালু মাত্র একটি। কাজ হারিয়ে বেকার অসংখ্য শ্রমিক। পুঁজি সংকটে মান ধরে রাখতে না পারায়, প্রতিযোগিতায় টিকতে না পারাই কারণ বলছেন কারখানা মালিকরা। তবে বন্ধ হওয়া কারখানা আবারও চালুর চেষ্টা চলছে বলে জানায় বিসিক। নাইমুল ইসলাম নীরবের ক্যামেরায় ফারুক আহমদের রিপোর্ট। কক্সবাজার থেকে ট্রলার ভোজাই করে কাঁচা লবণ আনা হয় চাঁদপুরে। ডাকাতিয়া নদীতে নোঙর করা ট্রলার থেকে মালামালগুলো শ্রমিকরা নিয়ে যান কারখানায়। এখন প্রতিদিন লবণের ২-১টি এমন ট্রলার ভিড়লেও একসময় অসংখ্য ট্রলার দেখা যেত। শহরের পুরান বাজারের লবণ কারখানাগুলো একসময় উৎপাদনে ব্যস্ত থাকত, কিন্তু সেই চিত্র এখন আর নেই। নৌপথে লবণের ট্রলারে চলছে নানা হয়রানি। তার সঙ্গে পুঁজি সংকট ও প্রতিযোগিতার বাজারে লবণের মান ধরে রাখতে না পারার কারণ তো রয়েছেই। এতে থেমে গেছে অতীতে সেই উৎপাদনের চাকা। বেকার অসংখ্য শ্রমিক। লবণের ফ্যাক্টরিতে কাজ করতাম, এই লবণের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার কারণে মনে করেন যে হাজার হাজার শ্রমিক এখন মনে করেন না খায় মরতেছে। আমাদের চাঁদপুর লবণ তো সারা বাংলাদেশে সেল হইতো, আর এইখানে অনেক লেবার কাজ করতো। এখন লবণের কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরে এখন অনেক লেবার বেকার হয়ে গেছে। জেলার ৩২টি লবণ কারখানার মধ্যে এখন চালু মাত্র একটি। তবে শিল্পটিকে টিকিয়ে রাখা ও বন্ধ কারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন বিসিক কর্মকর্তা। একটাই প্রতিষ্ঠান আছে আমাদের লবণ মিল, এবং এইটাকে আমরা টিকিয়ে রাখার চেষ্টা করতেছি, এবং এটা টিকিয়ে রাখার ফলেই আমাদের এখানে অনেক লোক আছে যাদের কর্মসংস্থান হচ্ছে। চাঁদপুরের এই লবণ ব্যবসায়ীরা এই প্যাকেজিংয়ের কথাটা আগের থেকে চিন্তা করে নাই, যে কারণে আস্তে আস্তে এই লবণ শিল্পটা চাঁদপুরে বিরক্ত হয়ে গেছে। কিন্তু চাঁদপুর কিন্তু একটা এই লবণের একটু উজ্জ্বল সম্ভাবনা আছে, যদি যারা উদ্যোক্তা তারা যদি এগিয়ে আসে। বন্ধ লবণ মিলগুলো চালুর জন্য বিসিকের পক্ষ থেকে নানা ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে। আমরা বন্ধ হওয়া মিল মালিকদের সাথে যোগাযোগ করেছি। বর্তমানে জেলায় চালু একমাত্র লবণ কারখানায় শিল্প ও ভোজ্যমানে লবণ উৎপাদন হয় প্রতি মাসে ৮০০ থেকে ১,০০০ মেট্রিক টন। ফারুক আহমদ, সময় সংবাদ। হাট সমতা ঘাট। ভাসমান এই হাটে বিক্রি হয় পাহাড়ে উৎপাদিত সব ধরনের ফল। তবে রমজান ঘিরে ফলের দাম বাড়তি। এতে বাগানিরা খুশি হলেও নাখোশ ব্যবসায়ীরা। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। পাহাড়ি গ্রাম থেকে ভোরে একের পর এক যন্ত্রচালিত নৌকা এসে ভিড়ে রাঙামাটির সমতা ঘাটে। এসব নৌকা বোঝাই করে আনা হয়েছে আনারস, বেল, কলা, তরমুজ সহ নানা ফল। পছন্দের ফল কিনতে এক নৌকা থেকে অন্য নৌকায় ছুটেন ব্যবসায়ীরা। আকার ও রঙের উপর নির্ভর করে হাঁকা হয় দাম। ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
বাজার ঘুরে দেখা যায় আকার ভেদে প্রতি পিস আনারস 5 থেকে 25, বেল 15 থেকে 30, তরমুজ 150 থেকে 250 এবং কলার ছড়া 200 থেকে 350 টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ রমজানকে ঘিরে বাড়ানো হয়েছে দাম, তবে বাগানীদের দাবি বর্তমান দরের থেকে কমে বিক্রি করলে তাদের লাভ হয় না। নিয়ে আসছি তরমুজ প্রায় 600 মতন, 250 টাকা দাম দিয়েছিলাম, 180 টাকা বলতেছে। 22-23 টাকা হলে আবার বিক্রি করুম। ব্যবসায়ীরা তো আমাকে মূল্য 12 টাকা 15 টাকায় ভাবতো আমার তো লস হয়ে যাবে। রোজার আগে আসেন 15 টাকা, যে মাল আসেন 15 টাকা, মাল কিনতে আসি 25 টাকা 26 টাকা। তরমুজের বাজার তো অনেক গরম, এখন এই দামে কিনে নিয়ে আমরা বিক্রি করতে পারতেছি না। বাজারের যে হাল অবস্থা, কিছু কেনার কোনো গতি নেই। পাহাড়ে উৎপাদিত ফল কেমিক্যাল মুক্ত, এই কারণে দিন দিন এই হাট প্রসারিত হচ্ছে। পাহাড় থেকে যে আদিবাসীরা পণ্য নিয়ে আসে, এরা এখানে এসে শান্তিতে মানে ওনাদের পণ্যগুলো বিক্রি করতে পারে, সেজন্য এখানে দিন দিন মানে বাজারগুলো বেড়েই যাচ্ছে। ব্যবসায়ী সমিতির তথ্য মতে প্রতি সপ্তাহের বুধ ও শনিবার বসে সমতা ঘাটের হাট। প্রতি হাটে প্রায় 4 কোটি টাকার ফল বিক্রি হয়। সময় সংবাদ। রাজধানীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। এবার রমজানের প্রথম ভাগেই জুতার দোকানে বেড়েছে ক্রেতার ভিড়। নতুন জামার সঙ্গে পছন্দসই জুতা, স্যান্ডেল, কেডস খুঁজতে নামি দামি দোকানে ঢু মারছেন তারা। তবে দাম বেশি হলেও কালেকশনে এখনও বৈচিত্র্য নেই বলছেন কেউ কেউ। এ দোকান ও দোকান ঘুরছেন ক্রেতারা। পোশাকের সঙ্গে মানানসই জুতা বেছে নিতে এই ঘোরাঘুরি। রমজানের শেষ সময়ের ভিড় এড়াতে আগে ভাগে কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকে। যেটা প্ল্যান ছিল যে দুজনে দুইটা নিব, অলরেডি আমরা দুজনে 4টা নিয়েছি, একটা পার্টির জন্য আর একটা নরমাল আর কি। এইটা জামা কিনতে আসছি, ড্রেস কিনতে আসছি আর জুতা কিনতে আসছি। সারা বছর কেনাকাটা হলেও ঈদের নতুন জামার সঙ্গে মানানসই জুতার জন্য থাকে বাড়তি বরাদ্দ। সন্তানের জন্য বাহারি জুতা খুঁজে নিচ্ছেন বাবা মায়েরা। তাদের কেউ কেউ জানান এবার দাম একটু বেশি, কালেকশনেও নেই বৈচিত্র্য, আবার ভিন্ন মতো রয়েছে। দেখলাম নতুন কিছু আসছে, কেনা কালেকশন কিরকম আসছে, তো মোটামুটি এখনো আসেনি পুরোটা। জুতোর কালেকশন যা দেখলাম সেটা খুবই ভালো এসছে। আজকে শপিং এ বের হয়েছি ফার্স্ট, আপাতত 4 জোড়া জুতা নেওয়া হয়েছে, আমার বোনের মেয়ের জন্য, আমার জন্য এবং আমার হাজবেন্ডের জন্য। ঈদের জুতা আমি আগেই কিনছি, এখন আমার ছেলের জন্য আমি নিতেছি ঈদের জুতাটা। রমজানের প্রথম দিকে তেমন চাপ না থাকলেও ক্রমেই বাড়ছে ক্রেতার উপস্থিতি। বিক্রেতাদের প্রত্যাশা নানা প্রতিকূলতার মধ্যেও এবার ভালো হবে বেচাকেনা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফক্স বিজনেস নেটওয়ার্কে এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান তিনি ইরানের নেতাদের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন। তবে ট্রাম্পের এই দাবি অস্বীকার করেছে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে রাজনৈতিক সমীকরণ ঢেলে সাজাতে উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই উদ্যোগ পৌঁছেছে ইরানের দ্বার প্রান্তেও। মধ্যপ্রাচ্যের এই দেশটির পরমাণু কর্মসূচি বন্ধের চেষ্টা চালিয়েছেন ট্রাম্পের উত্তরসূরিরাও। এবার একই পথে হাঁটছেন ট্রাম্পও। শুক্রবার ফক্স বিজনেস নেটওয়ার্কে এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরমাণু কর্মসূচি ইস্যুতে আলোচনায় বসতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি দিয়েছেন তিনি। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আলোচনায় বসতে অস্বীকৃতি জানালে বিষয়টিতে সরাসরি হস্তক্ষেপ করতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র। এই অবস্থায় তেহরানের কল্যাণে সমঝোতায় যুক্তিসঙ্গত হবে বলে উল্লেখ করেন তিনি। যদিও ট্রাম্পের এই দাবি অস্বীকার করেছে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন। তারা জানায় এমন কোনো চিঠির বিষয়ে অবগত নন তারা। এর আগে ফেব্রুয়ারি মাসে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইতিহাস সাক্ষী যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে বসলে তা ইরানের জন্য কোনো সুফল বয়ে আনবে না। এদিকে চলতি মাসেই তেহরানের পরমাণু কর্মসূচি বিষয়ে আলোচনায় মধ্যস্থতায় ওয়াশিংটনকে সহযোগিতা করতে রাজি হয় মস্কো। তাদের দাবি, যেভাবেই হোক ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে হবে। অবশ্য ইরান বরাবরই দাবি করে আসছে যে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করছে না তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত রাশিয়ার ব্যাংকিং খাতে নিষেধাজ্ঞা দিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ঘোষণা দেন তিনি। এদিকে ইউক্রেনে রাশিয়ার বিমান হামলার পর আকাশ ও সমুদ্র পথে অস্ত্রবিরতির প্রস্তাব প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। রাশিয়ার দাবি 2022 সালে ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচিত শান্তি চুক্তির খসড়া ইউক্রেন সমস্যা সমাধানের প্রাথমিক পদক্ষেপ হতে পারে। রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীর ভূমিকা চোখে পড়ার মতো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই গুঞ্জন শোনা যাচ্ছিল ক্ষমতায় এসে মস্কো কিয়েভের যুদ্ধের অবসান করবেন তিনি। এই গুঞ্জন সত্যি করতে যেন আটঘাট বেঁধে নেমেছেন ট্রাম্প। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে বলেন, রাশিয়ার ব্যাংকিং খাতের ওপর নিষেধাজ্ঞা এবং অন্যান্য খাতে শুল্ক আরোপ করতে চান তিনি, যা ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত বহাল থাকবে। একই দিন তিনি বলেন, যুদ্ধ বন্ধে ইউক্রেনের তুলনায় রাশিয়ার সঙ্গে আলোচনায় বেশি ফলপ্রসূ হবে বলে মনে করেন তিনি। এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলার পর সমুদ্র ও আকাশপথে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় বৃহস্পতিবার তার এই প্রস্তাবকে সমর্থন দিতে ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানান জেলেনস্কি। তার দাবি, এই প্রস্তাবে রাজি হলে 3 বছর ধরে চলমান এই আগ্রাসন বন্ধে মস্কো সদিচ্ছা জানায় 2022 সালে ইস্তাম্বুলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচিত শান্তি চুক্তির খসড়া থেকেই নতুন করে আলোচনা শুরু করা যেতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। এবার খেলার খবর। ক্রিকেটে এশিয়া কাপ, ফুটবলে সাফ জয়। দক্ষিণ এশিয়া বিবেচনায় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ সম্মানগুলো এসেছে নারীদের হাত ধরে। জাতীয় পর্যায়ের অন্য ইভেন্টেও দীর্ঘদিন ধরে শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রেখেছেন কেউ কেউ। সাফল্য এলেও তা ধরে রাখতে বড় কোনো পরিকল্পনা নেই ফেডারেশনগুলোতে। দেশের ক্রীড়াঙ্গনে নারীদের অবদান রাখার এই ধারায় ফুল স্টপ পড়ছে ক্যারিয়ারে ইতি টানার পরে। সুযোগ আর বৈরী কর্মপরিবেশের কারণে সাংগঠনিক পর্যায়ে তাদের অংশগ্রহণ নেই বললেই চলে। দক্ষতার মূল্যায়নের পাশাপাশি নারী বান্ধব ফেডারেশনের দাবি তাদের। পারভিন আক্তারের প্রতিবেদন। সাফল্যগাথা হিসাব করলে তালিকাটা বেশ লম্বাই। দেশের ক্রীড়াঙ্গনে তুলনামূলক কম পরিচিত টেবিল টেনিসে এক জোবেরা রহমান লিনুই জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছেন 16 বার। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে শিরিন আক্তারও বা কম কিসে, টানা 16 বছর একাই রাজত্ব ধরে রেখেছেন এই অঙ্গনে। কয়েক বছর আগে সালমাদের এশিয়া কাপ জয় কিংবা সবশেষ সাফ জেতা নারীদের সাফল্যের স্মৃতি তো এখনো তাজা দর্শক হৃদয়ে। কিন্তু জাতীয় পর্যায়ে এত সাফল্যের পরেও স্বীকৃতি কিংবা সামনে এগিয়ে যাওয়ার সুযোগ মিলছে কতটা? কিভাবে আপনি এশিয়ান লেভেলের রেজাল্ট চান? আপনি যদি এশিয়ান ফ্যাসিলিটিস না দিতে পারেন, আপনি একটা ভালো জিম দিতে পারবেন না, আপনি একটা ভালো ফুড দিতে পারবেন না, আপনি একটা নিউট্রিশনিস্ট রাখতে পারবেন না, ফিজিও রাখতে পারবেন না, টিমের সাথে শুধুমাত্র একটা কোচ দিয়ে পাঠিয়ে দিবেন, সবকিছুই তো আমাদের ঘাটতি। তো কেন আমরা তাদেরকে ধরে রাখতে কিভাবে পারবো? মাঠের ক্যারিয়ার শেষে একটা পর্যায়ে দায়িত্ব পালন করবেন সাংগঠনিকভাবে, এমনটাই প্রত্যাশা থাকে ক্রীড়াবিদদের। জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে 55টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনে 25% নারী থাকার কথা থাকলেও এক জুডো ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে সাবেক জুডোকা কামরুন্নাহার হিরু ছাড়া আর কোনো ফেডারেশনেই নেই নারী নেতৃত্ব। ফার্স্ট জেনারেল সেক্রেটারি আমি হয়েছিলাম অ্যাডহক কমিটিতে, কিন্তু সেখানেও আমাকে থাকতে দেয়নি। 6টা মাসে আমাকে মানে যেমন করে হোক আমাকে ফেডারেশন থেকে বের করবে সে পায়তারা করেছে এবং আমাকে তারা বের করে দিয়েছে ইলেকশনের মাধ্যমে। দীর্ঘদিন ধরে বয়ে বেড়ানো এই সমস্যার সমাধান চান নারীরা। ফেডারেশনগুলোকে গাইডলাইন দেওয়া উচিত যে একটা খেলোয়াড় যদি সাউথ এশিয়ান লেভেলে সে সেকেন্ড বা থার্ড হয় কিংবা গোল্ড মেডেল পায়, তাকে যাতে কমনওয়েলথ গেমসে, এশিয়ান গেমসে কিংবা এশিয়ান চ্যাম্পিয়নশিপে কিংবা অলিম্পিকে কিভাবে নিবে তার পেছনে 20 বছরের একটা প্ল্যান করা। নিয়ম করে দিতে হবে যে যারা ন্যাশনাল অ্যাওয়ার্ডি এবং যারা প্রথম গ্রেডের প্লেয়ার, যারা খেলোয়াড় জীবন ছেড়ে অর্গানাইজার হিসেবে আসতে চায়, তাদেরকে একটা সুযোগ করে দিতে হবে ফেডারেশন ঢোকার। ফেডারেশনের পাশাপাশি কোচিং ও অন্যান্য ক্ষেত্রেও অংশগ্রহণ বাড়ানোর দাবি নারী ক্রীড়াবিদদের। এই যে পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। অতিরিক্ত ভ্রমণে ক্লান্ত নিউজিল্যান্ড ক্রিকেট দল। দুবাইয়ের সংবাদ সম্মেলনে অসহায়ত্ব প্রকাশ করেছেন কিউইদের কোচ গ্যারি স্টিড। এদিকে দলের তারকা বোলার ম্যাট হেনরির চোট নিয়েও রয়েছে দুশ্চিন্তা। বরুণ চক্রবর্তীর স্পিন সামলাতে বিশেষ পরিকল্পনা সাজাচ্ছে ব্ল্যাক ক্যাপরা। দুবাই থেকে মাকসুম আলম খানের রিপোর্ট।
একটা টুর্নামেন্টের 2 ফাইনালিস্টের জন্য 2 রকম ব্যবস্থা। একদল শুরু থেকে ভিভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে, দুবাইয়ের লাক্সারি উপভোগ করছে 16 আনা, কোনো ক্লান্তি নেই, একেবারে ফ্রেশ মাইন্ড আইসিসির সুবিধাভোগী ইন্ডিয়া দলের। অন্যদিকে নিউজিল্যান্ড টিমের প্রাণ ওষ্ঠাগত, ফাইনালের আগে অন্তত 48 ঘন্টা এক জায়গায় থিতু হতে পারছে, এটাকেই তারা ভাবছে সৌভাগ্য। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি ট্রাভেল করতে হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দলকে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ তারা খেলেছে করাচিতে, দ্বিতীয়টা রাওয়ালপিন্ডিতে, তৃতীয়টা দুবাইয়ে, আবার সেমিফাইনালের ম্যাচ খেলতে হয়েছে লাহোরে গিয়ে, ফাইনাল আবার খেলতে হবে দুবাইয়ে। ক্রিকেটাররা ঘুরে ঘুরে ক্লান্ত, আর কোচ যেন নিরুপায়। এটা আমাদের হাতে নেই, ভারত সব ম্যাচ এখানে খেলছে। আমাদের জন্য যেটা ভালো হয়েছে যে অন্তত একটা ম্যাচ তাদের বিপক্ষে এখানে খেলা হয়েছে। মাঠে সমস্ত পরিকল্পনা কাজে লাগাতে পারলে ভালো কিছু হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটা আমিরাতে ভারতের বিপক্ষে খেলেছে নিউজিল্যান্ড, যে ম্যাচে বরণ করতে হয় 44 রানের হার। 5 উইকেট নিয়ে কিউবি ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেন বরুণ চক্রবর্তী। ফাইনালের আগে তাই এই মিস্ট্রি স্পিনারকে নিয়ে বাড়তি চিন্তা কোচের। আমাদের বিপক্ষে সবশেষ ম্যাচে 5 উইকেট নিয়েছে সে, ফাইনালে অবশ্যই তাকে খেলানো হবে। সে দুর্দান্ত বোলার, আমাদের জন্য বড় হুমকি। বরুণ কোহলিদের নিয়ে প্ল্যান সাজাতে ঘুম হারাম গ্যারি স্টিডের। দুর্ভাবনা আছে নিজ দলের একাদশ নিয়েও। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়েছেন ম্যাট হেনরি। দলের শীর্ষ পেসারের ফাইনালে খেলা নিয়ে কিছুটা হলেও রয়েছে অনিশ্চয়তা। আমি ইতিবাচকভাবে ভাবছি, কিছু স্ক্যান করানো হয়েছে, যে কোনো মূল্যে ফাইনালের দলে তাকে চাই। গ্রুপ স্টেজে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটায় 5 উইকেট নিয়েছিলেন হেনরি, তাই এই পেসার ফিট না হলে বিরাট ক্ষতি হয়ে যাবে ব্ল্যাক ক্যাপদের। হেনরির বিকল্প হিসেবে বিবেচনায় আছেন জেকব ডাফি। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঘর থেকে রাজনীতির ময়দান, জুলাই অভ্যুত্থানেও সম্মুখ সারির যোদ্ধা। বিশ্ব নারী দিবসে এগিয়ে চলার জয়গান, সমতার সমাজ গড়তে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান। এই ছিল সকালের সময়ে, সঙ্গে থাকুন সময়ে।